শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। শুধু একটু ঠান্ডা আমাদেরকে ঘিরে রয়েছে এবং আজকে সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরে মনে হলো যে হ্যাঁ, আসলে এখন আমরা শীতকালে আছি। দর্শক, সকালে বাংলাদেশ প্রতিদিনের আয়োজন এবং এই আয়োজনে 8:30 পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি আজমির হাসান কনক এবং আমি টিনাও সাথে থাকবো। টিনা নন্দী 1 ঘন্টা ধরেও বললো 8:30 পর্যন্ত আমরা সাথে থাকবো, অনেক আপডেট শেয়ার করতে থাকবো এবং সবার আগে এখন এটা সবার আগে মনে হয়, কারণ আজমিরকে দেখে এমনিতেই বোঝা যাচ্ছে শীত চলে এসছে। আর ও বলছিল যখন বেরোচ্ছিল তখন মনে হচ্ছিল না, আমি যখন বেরোচ্ছিলাম আমারও মনে হচ্ছিল শীত চলে এসছে। আসলে এজন্যই আমাদের এই আশঙ্কা যে আপনারা সাথে থাকবেন কি না। তো আমাদের একটু আশ্বস্ত করে ফেলতে হবে যে শীত থাকুক, গরম থাকুক, প্রকৃতি যতখানি বিরূপ থাকুক কিংবা ফেভারে থাকুক, আপনাদের আমরা সাথে পাচ্ছি। ঠিক আছে। এবং আমার মনে হয় যে যারা দর্শক রয়েছে আমাদের সবসময় আমাদের সাথেও থাকবে, ভালো থাকবে, হাসি মুখেও থাকবে। তিনটা জিনিসই জরুরি। অবশ্যই অবশ্যই। আচ্ছা দর্শক, কেমন কাটছে সকালে কেমন লাগছে সকালে বাংলাদেশ এবং কেমন কাটছে আপনার এই শীতের সকাল আমরা জানতে চাই। আর আপনারা যেভাবে আমাদেরকে জানাবেন, facebook.com/সকালে বাংলাদেশ, এটি আমাদের ফেসবুক ফ্যান পেজ, এখানে আপনি কিন্তু জানাতে পারেন আপনার সকল অভিমত। এবং আমরা প্রতিদিনের মতো নানান রকমের অনুষঙ্গ নিয়ে সাজিয়েছি, এক এক করে আপনাদের কাছে কিন্তু সেগুলো পৌঁছে দিয়ে দেব। এবং টিনা, আমরা এবারে শুরু যেটা করব সেটা হচ্ছে প্রতিদিনের সারা বাংলাদেশ ব্যাপী যে আয়োজনগুলো হয় সেটা তার আগে একটুখানি আমি বলিনি, সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে এটা তো অবশ্যই জানাবো। তবে আমাদের বাচ্চাদের আমাদের ক্লাস 5-এ যারা স্টুডেন্ট, ওদের জন্য কিন্তু আজকে বিশেষ একটা দিন, খুব ইম্পর্ট্যান্ট, ভাইটাল একটা দিন। কারণ আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক এবং ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা 2014। তাই জন্য তোমাদের প্রত্যেককে উইশ করে দিয়ে অল দ্য বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দাও, মন দিয়ে পরীক্ষা দাও। আর আমি একটু ফিগারটা বলে দিই, এবার যারা অংশগ্রহণ করবে পঞ্চম শ্রেণীর 31 লাখ, প্রায় 31 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। আর 30শে নভেম্বর পর্যন্ত যেহেতু চলবে, এটি সকাল 11টা থেকে 1:30 পর্যন্ত আমরা সবাই জানি। তো তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, কারণ আমার মনে হয় প্রত্যেকটা ক্লাসে যখন তোমরা পরীক্ষা ফেস করো, আর এটা একটুখানি বড় পরিসরে, যেহেতু সমাপনী পরীক্ষা এরপরে তোমাদের বোর্ড পরীক্ষা আছে, জেএসসি আছে, তো ফার্স্ট টাইম এটা ফেস করতে যাচ্ছ একটা বড় পরিসরে পরীক্ষা। অনেক অনেক শুভকামনা, খুব ভালো করে ফাটিয়ে দাও, সেটাই, ফাটিয়ে পরীক্ষা দাও, জমিয়ে আর কি। এবং যেহেতু এটা বললোই, যমুনা টেলিভিশনের পরিবার, যমুনা গ্রুপ এবং সকালে বাংলাদেশ, আমরা একদম সবার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা পৌঁছে দিচ্ছি। আর এবারে সারা বাংলাদেশের যে আয়োজনগুলো আমরা জানি, যেগুলো আপনাদেরকে এখন জানাতে চাচ্ছি। ঢাকাতে প্রতিদিনের মতো আজকেও রয়েছে নানান রকমের আয়োজন। যেমন আজ সন্ধে 5:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে শুরু হবে কাউন্টার ফটোর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আজীবন সম্মাননা প্রদান ও সমাপনী অনুষ্ঠান। এতে ভারতীয় আলোকচিত্রের ইতিহাস নিয়ে আলোচনা করবেন দৃক ইন্ডিয়ান পরিচালক শুভেন্দু চ্যাটার্জি। শুভেন্দু চ্যাটার্জির আলোচনা ভীষণই ভালো হয়, যারা যারা দেখেছেন তারা জানেন। আমার মনে হয় যারা দেখেননি তারা এই আলোচনাটা মিস করতে না চাইলে চলে যান, মিস করাটা উচিত হবে না। আমার মনে হয় শিল্প সাহিত্য প্রেমীরা চলে যান, শিল্পপ্রেমীরা চলে যান। এরপরে ঢাকার আর একটা আয়োজনের খবর জানাচ্ছি। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ রাজধানীর পলাশী মোড়ের ফ্রেপ্ট মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালাটি চলছে, সবার জন্য থাকছে খোলা, তাই জন্য চলে যান এখানেও। এবারে চট্টগ্রামের একটি আয়োজনের কথা জানাতে চাই। জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে বঙ্গবন্ধু মেধাবৃত্তি কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী 5 ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 25শে ডিসেম্বর। এতে চট্টগ্রামের যে কোনো সরকারি, বেসরকারি স্কুল ও সমমানের প্রতিষ্ঠান প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। বন্দরনগরী চট্টগ্রামের আরও একটা খবর, বাংলাদেশি বংশোদ্ভূত কেনাডীয় কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান আজ চট্টগ্রামের প্রেস ক্লাবে বিকাল 5টায় বাতিঘর গ্রন্থ বিপণী কেন্দ্রে পাঠকদের মুখোমুখি হবেন। আমার জীবন আমার রচনা শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি সবার জন্য খোলা থাকবে। এবারে একটু সিলেটের আয়োজনের কথা জানাতে চাই। সিলেট নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম এর পাঠানটুলা ক্যাম্পাসে 3 দিনব্যাপী বইমেলার আজ শেষ দিন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জেলা শহর কুষ্টিয়ার একটা খবর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2014-15 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে 5টি অনুষদের 8টি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। আগামী 27 নভেম্বর পর্যন্ত চলবে এটি।
এবারে বগুড়ার আয়োজন। বগুড়ায় 3 দিন ব্যাপী এসএমই উন্নয়ন কর্মশালার দ্বিতীয় দিনে আজ সকাল 11টায় আরডিএ কার্যালয়ে আঞ্চলিক উদ্যোক্তাদের সঙ্গে প্রতিনিধিদের মত বিনিময় এবং সন্ধ্যে 7:30টায় ফাউন্ডারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময়। বাহ, আমার মনে হয় বেশ অনেকগুলো আয়োজন আছে, অনেকগুলো ইন্টারেস্টিং আয়োজনও আছে। এর মধ্যে শিল্প সাহিত্য নিয়ে বেশ কিছু আয়োজন আছে এবং উন্নয়নমূলকও অনেক কিছু আছে, যেমন এসএমই। টেকনোলজিরও একটা আছে। হ্যাঁ, এগুলো সবকিছুর মানে হচ্ছে গিয়ে আমরা দ্রুত নিয়ে যাচ্ছি বাংলাদেশকে উন্নতির দিকে। এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের যে প্রাপ্তি, যে প্রত্যেকেই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে চেষ্টা করছি আমাদের বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে। অবশ্যই তাই। এবং আমার মনে হয় দেখো মেইন সেক্টরগুলো আমার মনে হয় তোমার ইকোনমি, টেকনোলজি, আর্ট অ্যান্ড কালচার, এগুলো তো তোমার বেস। এগুলো যদি তোমার দেশের ভিত একদম এগুলোতে শক্ত হয়ে যায়, দেশ এগোচ্ছে এবং দেশ মানে থামিয়ে রাখা যাবে না, এগিয়ে যাবে এরকম। এবং আরেকটা কথা বলতে চাই টিনাকে এবং দর্শকদেরকে, দর্শক আজকে কিন্তু বাংলাদেশের খেলা, বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে জিম্বাবুয়ের সাথে, এবং আশা করছি যে আজকেও বাংলাদেশ খুব চমৎকার খেলবে এবং জিতবে। আর এটার জন্য তো অবশ্যই 12:30টার পর থেকে মানুষজন আমার মনে হয় টেলিভিশনে বা নেটে সবসময় স্কোরটা জানবেন। যমুনা টেলিভিশনের সাথে থাকবেন, আমরাও কিন্তু জানিয়ে দেবো আপনাদেরকে স্কোরটা। এবং আমাদের পক্ষ থেকে শুভকামনাও থাকলো। আমরা জানি এবার সেরকম জম্পেশ খেলা হচ্ছে, শুভকামনা আমাদের পরিবারের পক্ষ থেকেও থাকলো। আর এবার যেটা করব, এই পর্যায়ে হাতে তুলে নিলাম পত্রিকা এবং দেশের উল্লেখযোগ্য পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো এবার আপনাদেরকে জানাবো। প্রথমে টিনা, আমার হাতে রয়েছে প্রথম আলো। দর্শক, প্রথম আলো শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। 6 মাসে 800 আদেশ অমান্য, পুলিশের শৃঙ্খলা অমান্য করায় উদ্বেগজনক চিত্র গোয়েন্দা প্রতিবেদনে। এছাড়া সংসদ এলাকায় সৌন্দর্য রক্ষা হবে মেট্রো রেল প্রকল্প, এটা আলোকে করেছে। ছাত্রলীগের প্রতিবাদ ও প্রতিবেদকদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে আলাদা আরেকটা সংবাদে। এছাড়া ভালো কিছু করার আশা দ্বিতীয় ওয়ানডে আজ। জানিয়ে দিলাম টিনা, তোমার কাছে কি আছে? আচ্ছা, এরপরে আমি যুগান্তর থেকে কয়েকটা শিরোনাম পড়ছি। শুরুতেই যেটা পড়ছি ভীষণই অ্যালার্মিং একটা খবর। তুমি যখন পড়ছিলে চোখ রাখছিলাম, চোখ বোলাচ্ছিলাম। দেখো কি বলছে যুগান্তর। বলছে বনানী গুলশানে 40 মিনি বার, অবৈধ বিদেশি মদ ও বিয়ারের ব্যবসা জমজমাট, তালিকা ধরে বিপুল অঙ্কের ঘুষ নিচ্ছেন নারকোটিক্সের কর্মকর্তারা, রাত নামলেই পর্দা ওঠে রাজকীয় নাচের আসরের। এটা বলছে যুগান্তর। এবং পরে যেটা পড়ছি সেটা হচ্ছে অসুস্থ রাজনীতি থেকে ছাত্রদের বাঁচান, এটা মন্তব্য প্রতিবেদন এহসানুল হকের। এরপরে পড়ছি দিনে 7 কেজি সোনায় ঘুষ 15 লাখ টাকা, শাহজালালের সোনা নিয়ন্ত্রণে 3 GM। আর খেলার খবর, বাংলাদেশের আজ 2-0 করার দিন। শেষের পাতা থেকে পড়ে নিচ্ছি একটা। এটা বলছে বিমান কর্মীদের নির্দেশনা আসছে, $300 মূল্যের বেশি মাল আনলেই গ্রেফতার, এটাও জানাচ্ছে যুগান্তর। পরেরটায় চলে যাও। আচ্ছা, এই পর্যায়ে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। এখানেও অনেকগুলো ইম্পর্টেন্ট সংবাদের শিরোনাম রয়েছে, দর্শক জানিয়ে দিচ্ছে এক এক করে। জলবায়ু প্রকল্পে লুটপাট, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। মূল্যায়ন প্রতিবেদনের দুর্নীতি, অনিয়মের চিত্র। এছাড়া ছাত্রলীগ তুমি পথ হারাইয়াছ, এরকম একটি সংবাদ করেছে দৈনিক সমকাল। দেখতে পাচ্ছি পুলিশের গায়ে ক্যামেরার চোখ এবং মঙ্গলবার থেকে অভিযান, যত্রতত্র রাস্তা পারাপারে জেল জরিমানা। এটাও একটা খুব ভালো খবর, অবশ্যই চমৎকার খবর। এবং সমকাল দেখলাম বেশ ছাত্রলীগ তুমি পথ হারাই আছো বলে সাধু ভাষায় শিরোনাম করলো। এরপরে আমি দৈনিক ইত্তেফাকের কয়েকটা শিরোনাম জানিয়ে দিচ্ছি। একই রকমভাবে ওভারব্রিজ ব্যবহারের ওপরে যেই মানে ব্যবহার না করার ওপরে যেই নিষেধাজ্ঞা, সেটাও শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। বলছে ওভারব্রিজ ব্যবহার না করলে জেল জরিমানা। মঙ্গলবার থেকে রাজধানীতে নামছে ভ্রাম্যমাণ আদালত। আর এরপরে পড়ছি নির্দলীয় মুখ্য নয় নির্বাচনী বিএনপির মূল চ্যালেঞ্জ, সমঝোতা হলে বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচনে যেতে পারে বিএনপি। আর এরপরে সরকারি বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা, এটা জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। এরপরে যেটা বলছে এটা পড়ছি আমি, নিশা দেসাই আসছেন 27 নভেম্বর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আলোচনা হবে সেটা নিয়েই করেছে এটি। এবং এরপরে যেটি পড়ছি সেটা হচ্ছে প্রয়োজনীয় অভিবাসী আইনে আরও সংস্কার করা হবে, রিপাবলিকানদের সমালোচনার জবাবে ওবামা। আর এরপরে খেলার খবর পড়ছি, জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।
আচ্ছা। শেষের পাতা থেকে পড়তে চাই একটা, বলছে সমুদ্রপথে 20,000 শ্রমিক পাচার হয়েছে গত বছর, এটা স্ট্যাট দেখিয়ে শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। ব্যাস। এবং এটাও এরও অনেকেই খুব কারাগারে আছে, কেউ কেউ নির্যাতিত হচ্ছে, খুবই অনেকে ভয়ঙ্কর। মারাও গেছে, অনেকে মারাও গেছে। মেরেও ফেলেছে। হ্যাঁ, এবারে জানিয়ে দিচ্ছি দৈনিক জনকণ্ঠের উল্লেখযোগ্য শিরোনামগুলো দর্শক আপনাদের উদ্দেশ্যে। জেল জরিমানা কেন? এটার কারণ হচ্ছে আইন লঙ্ঘন করে রাস্তা পেরোলেই জেল জরিমানা, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক জনকণ্ঠ। এবং একটা ছবিও দেওয়া আছে যেখানে আসলে অনেক মানুষ পথ পার হচ্ছেন কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ভাবে। জনগণের সেবাই আমাদের কাজ, প্রধানমন্ত্রী বলছেন এটি। এছাড়া পুলিশের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ এবং ফয়সালা হবে রিভিউ ইস্যুর। আর দ্বিতীয় ওয়ানডে ইস্যুতে আছে আজও সাকিব শো। এবং শেষ আর একটা পড়তে চাই, সেটা হচ্ছে রক্ত ঝরছে আওয়ামী লীগে। হ্যাঁ, আমি জানিয়ে দিলাম। টিনা, তোমার কাছে বোধহয় সর্বশেষ পত্রিকাটি আছে। এক্স্যাক্টলি, দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার থেকে কয়েকটা শিরোনাম পড়ছি। শুরুতেই একটা সচিত্র প্রতিবেদন আমাদের আর্ট এবং কালচার নিয়ে এটা করেছে। ডেইলি স্টার বলছে স্যালিউট টু ক্রিয়েটিভিটি। এটা বলছে দ্য ডেইলি স্টার। যারা ডেইলি স্টার পড়বেন শুরুতেই দেখবেন একদম সচিত্র প্রতিবেদন, চমৎকার করে। এবং এরপরে হিউম্যান ট্রাফিকিং নিয়ে একটা শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার, বলছে 4,000 ভিকটিমস ফ্রম সিরাজগঞ্জ ফাইন্ডস অ্যান এনজিও স্টাডি। একটা এনজিওর সমীক্ষা বলে শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। এরপরে যেটা পড়ছি বড় করে রেডিং দিয়ে মার্ক করে, এটাও শিরোনাম করেছে 6 months জেল অর টাকা 200 ইন ফাইন। এটা হচ্ছে ওভারব্রিজ ব্যবহার না করার উপরে যেটা ধরা হয়েছে সেটা। আর এরপরে পড়ছি বিবিয়ানা 3 পাওয়ার প্রজেক্ট, 0 প্রগ্রেস ইন 2 years। আর এরপরে একটা অর্জনের খবর বলছে সাউথ অ্যাওয়ার্ড, জয় রিসিভস ইট ফর হাসিনা। ওকে, অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং আমি শুধুমাত্র ছোট্ট করে একটা কথা বলবো টিনা, তখন যে সংবাদ শিরোনামটি আমি জানিয়েছিলাম দর্শক একটু ছোট্ট ভুল ছিল, আমি একটু সংশোধন করে নিচ্ছি। এটা হচ্ছে পলাশের বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ, এটাকে শিরোনাম করেছিল দৈনিক জনকণ্ঠ। এবং আমাদের এই পর্যায়ে আমাদেরকে নিতে হবে ছোট্ট একটি চা বিরতি। এবং আশা করছি যারা এখন এখানে নিশ্চয়ই এভাবে বলবো না যে অযথা ঘোরাফেরা করছেন, অবশ্যই সেটা না, যারা নানা রকমের কাজে আছেন চায়ের কাপ সাথে নিয়ে আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে সকালবেলার আয়োজনে আজমির এবং টিনার সাথে রয়েছেন আপনারা সকালের বাংলাদেশে। এবং আজমিরকে দেখে খুবই, ওর মুখটাও দেখে বোঝা যাচ্ছে শীত চলে এসছে। এবং আরও একবার আমি বলে দিই যারা এখনই আমাদেরকে জয়েন করলেন তাদের জন্য, যে শীত চলে এলে পরেও আমরা কিন্তু চাইবো আপনারা যে কোনো অবস্থাতেই আমাদের সাথে থাকেন, মানে যে কোনো অবস্থাতেই, ইন দ্য সেন্স প্রাকৃতিক অবস্থা বললাম আর কি, শীত গ্রীষ্ম বর্ষা। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, ডেফিনেটলি, তো ভালোই বলেছে। আর যারা যারা এখনই জয়েন করলেন তাদেরকে বলে দিই যে শুভ সকাল। হ্যাঁ, এবং আজকে দুজন বিখ্যাত মানুষ আমাদেরকে আজকের এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। দুজনের নামই বলতে চাই, একজনের নাম আমি বলি, স্যার জগদীশ চন্দ্র বসু। আমরা জানি বাংলাদেশে বা বাঙালিদের বিজ্ঞান চর্চায় তার ভূমিকা কতখানি ছিল। এবং আরেকজন হচ্ছেন গিয়ে আরেকজন এটা বলছি প্যারিচাঁদ মিত্র, যিনি বাংলাদেশের নয় বাঙালি সর্বপ্রথম যাকে ঔপন্যাসিক মনে করা হয়, সর্বপ্রথম বাঙালি ঔপন্যাসিক যাকে মনে করা হয়। আর ওনারও মৃত্যুবার্ষিকী এই দিনেই ছেড়ে চলে গেছিলেন। ওনার জন্যও অনেক মানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা। আর স্যার জগদীশ চন্দ্র বসুর কথাও একটুখানি বলতে চাই। আজকে উদ্ভিদের প্রাণ সংক্রান্ত রেডিও তত্ত্বটা, হ্যাঁ, তড়িৎ চৌম্বকীয় এবং উদ্ভিদ সম্পর্কিত যত তোমার উদ্ভাবনা এগিয়েছে, এর শুরুটা কিন্তু ওনার হাত ধরেই হয়েছিল। তাই জন্য আমার মনে হয় আরো একবার মানে দুজনকেই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর ছিলাম আমরা সকালবেলার প্রসঙ্গে, সকালবেলার কথায়। তো আমরা ভিজুয়ালি একটা সকালবেলা দেখে নিই, পরে হয়তো আমরা সকাল নিয়ে আরো গল্প করতে পারবো।
সকালবেলা আমরা মানুষের ব্যস্ততা দেখলাম এবং নানা শ্রেণী পেশার মানুষ খুব ব্যস্ত। এই শীতের সকালেও খুব আরাম করেছে তারা ঘুমাবে, সেরকম তাদের কিন্তু মানসিকতার মধ্যে একদমই নেই। এবং এই মানুষগুলো যদি আসলে ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু দেশ এগিয়েও যাবে না। অবশ্যই তাই, কারণ আমাদের দেশ মানে হচ্ছে একদমই খেটে খাওয়া মানুষদের বাদ দিয়ে কোনো অবস্থাতেই নয়। সবাই আমরা খেটে খাই, তারপরেও অবশ্যই। একদমই রুট লেভেলের যারা রয়েছেন, মানে এদের বাইরে কোনো অবস্থাতেই দেশ নয়। কখনোই মানে না। এদের মানে প্রাথমিক যে বিষয়গুলো সব তো এদের উপরই ডিপেন্ড করে। তাই জন্য আর ব্যস্ততা যেটা বললে সকালবেলা, ব্যস্ততার থেকেও আমি বলবো যে প্রত্যেকের যার যার মতন একটা স্টার্ট রয়েছে, যার মতন করে তার প্রত্যেকের এবং দিনের start। নিজস্ব স্টার্ট, তার জীবন যেরকম জীবন সেভাবে স্টার্ট করে তার। সেটাই। আর একটা কথা বলি, আমরা জন্মদিনের কিছু উইশ করে ফেলবো এখন। না, এই মুহূর্তে না, আমরা এটা শেষের দিকে যদি সুযোগ থাকে তাহলে। আচ্ছা, বরং তাহলে একটা কাজ করি, আমরা উইশ তো করব, পরে ইন্টারাক্টও করব নিশ্চয়ই। এটা ছাড়া তো আমরা এখানে বসে থাকতে পারি না আপনাদের সাথে, মানে ইন্টারাকশন ছাড়া। তবে তার আগে আমার মনে হয় ডেইলি স্টারে আজ চমৎকার একটা শিরোনাম ছিল, স্যালিউট টু ক্রিয়েটিভিটি। আর্ট অ্যান্ড কালচারের কথা আমরা বলছিলাম। আর্ট অ্যান্ড কালচারের কথা যদি বলি, এর পাশাপাশি কিন্তু স্থাপনার কথাও চলে আসে আমাদের অবশ্যই দেশে। আসে। তো এরকম একটা স্থাপনার সকালবেলা আমরা দেখে আসি। চলো। শুভ সকাল। পুন্ড্রনগরী মহাস্থানগড় থেকে সকালের বাংলাদেশের দর্শকদের জানাই শুভ সকাল। এতদিন আপনারা মহাস্থানগড়ের শত বছরের, হাজার বছরের নানান ঐতিহাসিক স্থান দেখেছেন, জেনেছেন প্রত্নস্থানগুলো সম্পর্কে নানামুখী তথ্য। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন প্রত্নস্থানের যেটি একেবারেই নতুন। চলতি নভেম্বর মাসেই আবিষ্কৃত হয়েছে মহাস্থানগড়ের বৈরাগীর ভিটা ও পরশুরাম প্যালেসের মাঝামাঝি জায়গায় নতুন এই প্রত্নস্থান। আজ থেকে প্রায় 2000 বছর আগে মানুষ কিভাবে, কোন জায়গা থেকে পানীয় জল সংগ্রহ করত সেটি আমাদের জানতে ইচ্ছে করে, হয়তো জানতে ইচ্ছে করে আপনাদেরও। তাহলে চলুন দেখি আজ থেকে প্রায় 2000 বছর আগে মানুষ ঠিক কোন জায়গা থেকে কিভাবে সংগ্রহ করত তাদের খাবার পানি। ফ্রান্স এবং বাংলাদেশের বিশেষজ্ঞ দল গত 1 নভেম্বর বগুড়ার মহাস্থানগড়ে শুরু করেছে 18তম বারের মতো খনন কাজ, এবং সেই খনন কাজের অংশে শুরুতে এসেই এবার পাওয়া গেছে প্রাচীন 3টি কূপের সন্ধান। এগুলোকে আমরা সাধারণত পাতকুয়া হিসেবেই চিনে থাকি। তো বিশেষজ্ঞ দল যেটি বলছেন যে এই কূপগুলো পানীয় জলের জন্য সম্ভবত ব্যবহার হতো 3য় থেকে 7ম শতাব্দীর মধ্যবর্তী সময়ে, অর্থাৎ পাল আমল বা পাল রাজত্ব শুরু হবার আগে থেকেই এই কূপগুলো এখানে ছিল। তবে কূপের যে ধ্বংসাবশেষ দেখা যায় এবং কূপের যে নির্মাণ শৈলী, কূপের যে আশপাশের কাঠামো, ইটের যে বিন্যাস, ইটের দেয়াল, এগুলো থেকে বিশেষজ্ঞ দল বলছেন যে এই কূপগুলো সম্ভবত এই দুর্গনগরী, এই মহাস্থানগড়ের মানুষ যারা ছিলেন সে সময়, তাদের পানীয় জল সরবরাহের জন্যই আসলে নির্মাণ করা হয়েছিল। এবং ফ্রান্স বাংলাদেশের এই বিশেষজ্ঞ দল কিন্তু এই যে কূপগুলো পাওয়া গেছে এর আশপাশ থেকে তারা বিভিন্ন ধরনের মাটির পাত্র, মাটির ঢাকনা, এগুলো কিন্তু তারা এখানে খুঁজে পাচ্ছেন এবং সেগুলোর নিদর্শন হিসেবে তারা কিন্তু রেখে দিচ্ছেন। আমাদের বাংলাদেশের যে বিশেষজ্ঞ দল রয়েছে, ফ্রান্সের বিশেষজ্ঞ দলের সাথে সেই দলের একজন সদস্য রংপুর জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান সঞ্জয় কুমার রায়ের সাথে কথা বলে, দাদা আপনার কাছে বা আমরা যে বিষয়টি আজকে একটু জানতে চাই সেটি হচ্ছে যে এই যে নতুন করে প্রত্নস্থানের দেখা পেলাম আমরা, এখানে আসলে কি ধরনের কি পাওয়া গেল এবং এগুলো নিয়ে ভবিষ্যৎ চিন্তাটা কি আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের? আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এদিকে যে দুটো বর্গে খনন হয়েছে সেখানে উন্মোচিত হয়েছে দুটো পাতকুয়া। তো এই পাতকুয়া দুটো উন্মোচিত হয়েছে, একটা বড় আকারের আর একটা ছোট আকারের পাতকুয়ো। তো ধারণা করা হয় যে একটা পূর্বে নির্মিত হয়েছে বা স্থাপিত হয়েছে আর একটা পরে, আর এর সাথে সংযুক্ত দেখছেন যে আমরা একটা দেয়ালের অংশ বিশেষ দেখছি। তো এখনও ধারণা করা হয়নি বা এখনও আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না যে এটা কোন আমলে তৈরি বা কোথাকার কীভাবে এসছে।
তো এটা অনুমিত যে সাধারণত মৌর্য যুগের পরেই এবং পাল সেনের আগে আমরা যে মধ্যবর্তী সময় বা ইন্টারমিডিয়েট পিরিয়ড যাকে বলা হয় সে আমলে নির্মিত হতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা যায়। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি, ধারণা করছি। আর এখানে যে খনন চলছে, এখানে দেখছেন যে কোনো স্থাপনার অংশবিশেষ বা ধ্বংসাবশেষ উন্মোচিত হচ্ছে। তো এখানে যে বিষয়টা ধ্বংসাবশেষ উন্মোচিত হচ্ছে, এটা এখনও নির্দিষ্ট করে আমরা বলতে পারছি না যে এটা কিসের ধ্বংসাবশেষ। তো ধারণা করা হয় যে আপনি জানেন মহাস্থানগড়ের ইতিহাস অনেক প্রাচীন, অনেক সমৃদ্ধ ইতিহাস। তো বাংলার ইতিহাস যেমন সমৃদ্ধ, মহাস্থানগড়েও লুকিয়ে আছে অনেক ইতিহাসের সমৃদ্ধির শেকড়। তো সেই শেকড়কে উদ্ঘাটন করা, উৎপাটন করা, গবেষণা করা, সেগুলো উন্মোচন করে সংস্কার সংরক্ষণ এবং প্রদর্শনী এবং পরবর্তী চিন্তাভাবনা, গবেষণা, ইতিহাস নির্মাণ সব কিছু আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমাদের দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর করে। ফ্রান্স বাংলাদেশ যৌথ খনন চুক্তির আওতায় ফ্রান্স আর্কিওলজি মিশন বাংলাদেশে সরকারের সাথে চুক্তির আওতায় এ কাজে একনিষ্ঠ সহযোগিতা করে যাচ্ছে। ইতিহাসকে মানুষের সামনে নিয়ে আসার জন্য বাংলাদেশ ফ্রান্স সরকারের যৌথ উদ্যোগে এখনকার খনন কাজ পরিচালিত হচ্ছে। দাদা আপনাকে ধন্যবাদ। তো আমরা যেটি জানছিলাম যে এখনও কিন্তু পুরোপুরি একেবারেই নিশ্চিত হওয়া যায়নি একেবারেই কি আছে এই স্থানগুলোতে। যে নতুন করে আমরা যে প্রত্নস্থানের কথা বলছি, এখানে কিছু পাতকুয়া পাওয়া যাচ্ছে, কিছু ধ্বংসাবশেষ পাওয়া যাচ্ছে, যেগুলো সম্পর্কে এখনও আসলে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরাও। তবে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এই স্থানগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য। এবং তারা যেটি বলছেন, গবেষকরা যেটি বলছেন যে এখানে গবেষণা, এখানে খনন কাজ এগুলো শেষ হবার পর এগুলো সংরক্ষণ যখন করা হবে, তখনই কিন্তু এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা যাবে। তার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। আসলেই এবং আমরাও আশা করছি যে আর বেশি অপেক্ষা করতে হবে না আমাদের, খুব তাড়াতাড়ি এই ধ্বংসাবশেষ সম্পর্কে জানা যাবে। যদি জানা যায় তাহলে আমার মনে হয় এটা একটা ব্রেকিং, কারণ আসলেই তাই। পাল সেন বংশ, তারও আগে মৌর্য, মানে এক্স্যাক্টলি, মানে কত আগের ধ্বংসাবশেষ সেটাই। এবং কুয়ার সম্পর্কে তোমাকে একটা তথ্য দেই, যে প্রাচীন যে সভ্যতাগুলো আবিষ্কৃত হয়েছে, যেমন সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং মহেঞ্জোদারো এবং হরপ্পা নগরীতে যে দুটো স্পেশাল সভ্যতা পাওয়া গিয়েছিল মাটি খুঁড়তে খুঁড়তে, সেখানেও কিন্তু একটা পরিকল্পিত নগরী এবং এরকম সুন্দর পাতকুয়া পাওয়া গিয়েছিল। হ্যাঁ, কাজে এই কনসেপ্টটা শুধুমাত্র আমাদের এদেশের না, এটা আসলে মানে বিশ্বব্যাপী বিভিন্ন সভ্যতায় আমরা খুঁজে পেয়েছি। এক্স্যাক্টলি, কারণ তুমি দেখো আগের দিনের তোমার যে খাবার পানীয় বা বিশুদ্ধ পানীয় সংগ্রহ করার যে একমাত্র উপায় ছিল কিন্তু তোমার পাতকুয়া। ঠিক তাই। ঠিক আছে, তখন ওভাবেই করেই তোলা হতো। তো আমার মনে হয় যে কোনো সভ্যতাই উন্মোচিত হোক না কেন, একটা কুয়া ডেফিনেটলি পাওয়া যাবে। সেটাই, এবং আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। আমরা আরো কিছু ইতিহাস হয়তোবা সামনে জানবো, কিন্তু এই পর্যায়ে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। চায়ের কাপ নিয়ে আমাদের সাথে ফিরুন। আরো একবার আমন্ত্রণ আমাদের সাথে আমাদের সকালবেলার আয়োজনে। আর এখন গল্প কথা আগে বাড়ানোর আগে যেটা করব সেটা হচ্ছে আমরা একটু নিউজ স্টুডিও থেকে নিউজ হেডলাইন্সটা জেনে ফিরবো। নিউজ স্টুডিওতে চলে যাচ্ছি সরাসরি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর, জানিয়ে দেবেন নিউজ হেডলাইন্স। তানভীর, শুভ সকাল। শুভ সকাল টিনা, এবং দর্শক আপনাদেরকেও জানাচ্ছি শুভ সকাল, এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যমুনার হেডলাইন নিউজে। আজ শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। দেশের সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষায় এবার অংশ নিচ্ছে 31 লাখ শিক্ষার্থী। 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে 1:30টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত 20 মিনিট সময় পাবে। পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 28 ডিসেম্বর। উত্তীর্ণ শিক্ষার্থীদের 20 জানুয়ারি সনদপত্র দেওয়া হবে।
সিলেট থেকে আসা আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতরাত পৌনে 11টার দিকে এয়ারপোর্ট স্টেশনে ট্রেন থামলে পুলিশ তল্লাশি চালায়। চয়ন নামের ওই যাত্রীর লাগেজ থেকে একটি পিস্তল, 5 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনা অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে মা ও 3 মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনার মূল হোতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সোহাগপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই জাহাঙ্গীরকে নেওয়া হয় পুলিশ সুপারের কার্যালয়ে। আজ তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে। সরকার পতন আন্দোলনের কৌশল ঠিক করতে গতরাতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট নেতারা বৈঠক করেছেন। এতে সভাপতিত্ব করেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস ও বিরোধী দলের ওপর দমন পীড়নের বিষয়গুলো স্থান পায়। সরকার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে গণসংযোগের ওপর জোর দেন জোট নেতারা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি পেসারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে জিম্বাবুয়ের চিন্তা জুড়ে কেবল সাকিব আল হাসান। সিরিজে ফিরতে মরিয়া কোচ সাকিবকে থামানোর ছক কষছেন। দুপুর 12:30টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দর্শক, এই ছিল আজকের হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছি আবারও সকালের বাংলাদেশে টিনা এবং আজমিরের কাছে। তানভীর, অসংখ্য ধন্যবাদ, জানিয়ে দিলেন এখন অব্দি হাতে থাকা আমাদের নিউজ আপডেট এবং সর্বশেষ যেহেতু খেলার খবরটা আবারও একবার শুভকামনা জানিয়ে দিচ্ছি এবং আমাদের পক্ষ থেকে নিউজ রুম, নিউজ স্টুডিওতে যারা আছে প্রত্যেককে শুভ সকাল। এবং শুভ সকাল তাদেরকে যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন, সকালের বাংলাদেশ দেখছেন। ফেসবুকে জানাতে পারেন আপনার কেমন কাটছে সকালবেলা, facebook.com/সকালের বাংলাদেশ। এবার তোমার কাছে আসি। হ্যাঁ, আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, আমরা জানি সেটা হচ্ছে গিয়ে, তুমি একটা ডিম খাবে। আমি তো খাই না। না, ধরো খাবে, আচ্ছা। হঠাৎ করে খাবে তুমি ডিম, কিন্তু তোমার বাসায় কোনো মুরগি নেই, তোমার ফ্রিজে ডিম নেই, তোমার কাছে টাকাও নেই। এখন তুমি কিভাবে ডিম খাবে? কিভাবে খাবো? আচ্ছা, তুমি যদি না জানো, আমি একটা পার্টে, শেষ পার্টে আমি তোমাকে ব্যাখ্যা এটাই দেব। জানি, কিন্তু আমি ডেফিনেটলি এটা জানি আচ্ছা। কিভাবে খাবো। এটার আনসার অনেক কিছু হতে পারে, সম্ভব 2-3টা, কিন্তু আমার মনে হয় তুমি যেটা আনসার বলে ভাবছো ওটা আমি তোমার থেকেই জানতে চাই। আচ্ছা, আমি তাহলে জানিয়ে দেবো, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই। দর্শক, আজকে আপনাদেরকে বলতে চাই যে যারা আজকে আমাদেরকে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছার বাণীর কথা, যারা বিভিন্ন রকমের অভিনন্দন জানিয়েছেন মানুষজনকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন জেনে যে মানুষটার জন্মদিন তার কাছে জন্মদিনের শুভ বার্তা পৌঁছে দিতে। আজকেও তার ব্যতিক্রম থাকছে না। সাজিদ খানের একটা কমেন্ট পড়তে চাই, কমেন্ট না, ঠিক জন্মদিনের শুভেচ্ছা। তিনি বলেছেন যে রাজ মোহাম্মদ তন্ময়, তার স্টুডেন্ট, আজকে তার বার্থডে। এছাড়া শহীদুল ইসলাম সুপ্তা বলছেন যে আজকে আমার ইয়ঙ্গার সিস্টারের বার্থডে, যদিও তিনি তার নামটি লেখেননি। এবং রাকিব খান বলছেন যে আজকে রাকিব খানের নিজেরই জন্মদিন। তো জন্মদিনের একদমই বেশ কয়েকটা, 3টা মনে হয়, তাই তো? আমরা 3টা জন্মদিনের খবর পেলাম। আপনারা জানালেন আমাদেরকে যে আপনাদের স্বজন, ভাই, বন্ধু 3 জনের জন্মদিন। এই 3 জন মানুষকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। ভীষণ ভালো কাটুক আজকের দিনটা, খুব আনন্দ করেন আর আমাদেরকে জানান। আমরা যেহেতু এটার ফলো আপটাও চাই, আমাদেরকে জানান কেমন করে কাটালেন অন্ততপক্ষে। সেটা জানাতে গেলেও ফেসবুকে আপনাকে সাইন ইন করতে হচ্ছে, কারণ প্রতিদিনই আমরা একটা স্ট্যাটাস দিচ্ছি, যেখানে আপনি কিন্তু চাইলেই জানাতে পারেন যে আজকে আগামীকালকে আমার বা আমার বন্ধু বা আমার আত্মীয় স্বজন জন্মদিন। একটু এটা লিখলে আমরা দেখেন প্রতিদিন জানিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি, এবং আশা করছি যে কালকেও আমরা কিছু শুভ বার্তা, শুভকামনা পেয়ে যাব, এবং এটা আমার মনে হয় ছোঁয়াচে। তুমি এখন তুমিও করছো, তোমার কাছ থেকে এসেছে আমার কাছে। এক্স্যাক্টলি। এবার একটু আমরা বাইরে চলে যাই। আচ্ছা, এই পর্যায়ে দর্শক আমরা একটু চলে যেতে চাই রাজশাহীতে, এবং সেখানে আমাদের সহকর্মী সোহরাব রয়েছেন, সোহরাব হোসেন। শুভ সকাল আপনাকে। আজমির, শুভ সকাল। আসলে শীতের রৌদ্রোজ্জ্বল সকাল রাজশাহীতে যে কিরকম আমি আপনাকে
ঠিক দেখাচ্ছি, তবে অনুভূতিটা আপনাদেরকে দিতে পারছি না কি কারণে স্টুডিওতে বসে সম্ভব নয়। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ঠিক মাস্টারপাড়া সবজি বাজারে এবং এখানে প্রতিদিন সকালবেলায় কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট থাকে। আমি এই জমজমাট পরিবেশ তো দেখাবোই, সাথে রাজশাহীর যেসব শীতকালীন যেসব সবজি পাওয়া যায় সেসব আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি যদি আমার হাতের ঠিক বাম পাশে একটু দেখাতে চাই, আপনি লক্ষ্য করবেন এই যে ভ্যানে করে রাখা আছে প্রচুর সারি সারি সবজি, বিভিন্ন রকমের সবজি এবং শীতকালে কিন্তু এমনিতে বেশি সবজি পাওয়া যায় এবং এই সবজিগুলোর মধ্যে অন্যতম থাকে সবুজ শাক, লাল শাক, ফুলকপি, পাতাকপি সহ ধনে পাতা এবং বিভিন্ন ধরনের হরেক রকমের সবজি। তো সকালবেলা এমনিতেই কিন্তু এই জায়গাটি বেশ জমজমাট থাকে, আর তার উপর কিন্তু এই হরেক রকম সবজির কারণে বেশ লাল সবুজের একটি বেশ দারুণ দৃশ্য লক্ষ্য করা যায়। আর একই সাথে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে রাজশাহীর দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সবজির বিক্রেতারা আসেন এবং বিশেষ করে গ্রাম থেকে ম্যাক্সিমাম সবজিগুলো আসে কিন্তু গ্রাম থেকে এবং এই গ্রামের সবজিগুলো খুব ভোরবেলা এখানে আসে এবং ভোরবেলা এখানে এসে তারা কিন্তু একত্রিত হন এবং এখান থেকে পাইকারি দরে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। ভাই, একটু কথা বলা যাবে? শুভ সকাল, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, কোত্থেকে আসছেন আপনি এসব নিয়ে? এখান থেকে কিনলাম। এখান থেকে কিনে কোথায় নিয়ে যাবেন? এটা পাড়াতে বিক্রি হবে, খুঁজছে। জি। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের সবজিগুলো আছে, শীতকালের সবজি কতদিন পর্যন্ত থাকে? এসবের দাম কমে যায় কিনা? দাম তো কমে যায়, এটা আপনি আর 2-3 মাস থাকবে। হ্যাঁ। এখন কিরকম দাম সবজির? দাম কম তো। তো আসলে আমরা শুনছিলাম যে দাম মূলত কম। তো আমার কিন্তু সবজির প্রতি একটু দারুণ বাতিক রয়েছে এবং আমি প্রতিদিনই ট্রাই করি আমার লাঞ্চ কিংবা ডিনারে বেশ সবজিযুক্ত খাবার, বিশেষ করে শীতকাল এলেই কিন্তু আমি সবজিটা দারুণ প্রিফার করি। আর একই সাথে আমার ঠিক হাতের ডান পাশেই কিন্তু রাজশাহীর যে মাস্টারপাড়া, সেই মাস্টারপাড়ার কিন্তু মূল বাজার এবং এখান থেকেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাইকারি দামে কিন্তু সবজি রাজশাহী সহ রাজশাহীর যে আশেপাশের যে বাজারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু নিয়ে যাওয়া হয়। আর এখানে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে এসেছি, এখানে মূলত বিভিন্ন রকমের শাক বিক্রি হয় এবং ভাই, একটু কথা বলি, একটু এদিকে আসেন। শুভ সকাল, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাল্লাহ। কোত্থেকে আসতেছেন আপনি? তেরোখাতি উত্তরপাড়া। এই শাক কিরকম বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। তাই, শাক ভালো বিক্রি হচ্ছে। কি দরে বিক্রি করছেন এখানে? 20 টাকা 25 টাকা কেজি? পাল্লা। তাই, পাল্লা মানে 5 কেজিতে এক পাল্লা, তাই না? জি জি, 5 কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আজমির, আসলে আমরা যেসব একেবারে রুট লেভেল থেকে যারা সবজি নিয়ে আসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি যে বিভিন্ন রকমের তারা সবজি এখানে কিন্তু বিক্রি করছে এবং এই সবজিগুলো তারা কি দরে বিক্রি করছে। তো আমি কিন্তু কয়েকদিন আগে গ্রামে গিয়েছিলাম, জানেন, রাজশাহীর যে গ্রামের সবজির যে করুণ পরিস্থিতি, আমি যদি সেসব একটু দেখাতে পারতাম তাহলে কিন্তু আপনিও বুঝতেন যে আমাদের দেশের সবজি প্রায় 30-40% সবজি কিন্তু সংরক্ষণের অভাবে নষ্ট হয়। এবং আমরা কয়েকদিন আগে গ্রামে যে দৃশ্যটি আমরা দেখতে পেয়েছিলাম যে মূলা সবজি অন্যতম একটি শীতের সবজি, সেই মূলা কিন্তু রাস্তার মধ্যে তারা ছড়িয়ে রেখেছে। আসলে মূলা 2 থেকে 3 টাকা কেজি দরে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আবার যারা মধ্যস্থতাভোগী আছে তাদের কারণে কিন্তু বাজারে অনেক সময় সবজি আসতে আসতে বেশ বাজারের চড়া দামটিও কিন্তু উঠে যায়। তো আরেকটি বিষয় সেটি একটু জানানোর প্রয়োজন, সেটা হচ্ছে রাজশাহী কিন্তু শিক্ষানগরী, আর এই শিক্ষানগরীর কারণে প্রচুর কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই রাজশাহী নগরীতে ভিড় জমায়, আর যার কারণে এই শিক্ষার্থীরা সকালবেলা এসেও তারা বাজার করে। ভাই, একটু কথা বলি। শুভ সকাল, ভালো আছেন? জি জি, ভালো আছি ভাই। বাজার করতে এসেছেন নিশ্চয়ই? জি, বাজার করতে আসছি। কোথেকে এসে বাজার করতে? এই গণকপাড়া থেকে। আমাদের রাজশাহীর বাজার তো সবসময় জমজমাট থাকে। তো এখন তো শীতকাল চলছে, শীতকালীন সবজির কেমন আমদানি দেখছেন এবং দাম কিরকম মনে হচ্ছে? আমদানি প্রচুর, দামও কম। দামও কম মনে হচ্ছে, তাই না? খুব সবজি খাওয়া হচ্ছে এই ফাঁকে? সবজি খাওয়া হচ্ছে তো? জি জি, খুবই সবজি খাওয়া হচ্ছে। আচ্ছা, যাই হোক, আসলে তৃপ্ত রাজশাহীবাসী তারাও ট্রাই করছেন আসলে সবজির মধ্যেই থাকায় শীতকালীন যে সবজি। তো আজমির, আসলে এই ছিল রাজশাহীর বাজারের পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত চমৎকার করে পুরো ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং আমাদের আসলে মাঝে মাঝে এখন মাঝে মাঝে না, এটা দেখার পরে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে আমরা মানে কতটাই এক্সপেন্সিভ জীবনযাপন করছি। মানে ওখানে এত কম দাম আর এখানে তার 5-6 গুণেরও বেশি মনে হয় ক্যালকুলেট করলে দেখা যাবে। টিনা, হ্যাঁ মানে ও সৌরভ বলছিলেন না যে এখানে 5 কেজি 20 টাকা, 5 কেজি 20 টাকা, আর এখানে দেখো এক এক আঁটি শাক তোমাকে কিনতে হচ্ছে 15 থেকে 20 টাকা। তার মানে সেই হিসাবে হিউজ 5-6 গুণই হয় ডিফারেন্স। আসলে। হ্যাঁ, এবং বলছিল না যে সংরক্ষণের অভাবে আসলে নষ্ট হচ্ছে, মূলা ছড়িয়ে রেখেছে রাস্তার উপর, আসলেই সংরক্ষণের অভাবে। কারণ এগুলো যখন বাইরে থেকে তোমার ঢাকাতে আসে, আস্তে আস্তে তোমার দামটা এমনি বেড়ে যায়। কারণ কিছু জিনিস, অর্ধেক জিনিস তো নষ্ট হয়ে যায়, মধ্যস্থতা ভোগীদের দখলে কিছু চলে যায়। তো এই করে করে বিভিন্ন 3-4 ধাপ যখন তোমার পেরিয়ে আমরা যখন ভোক্তারা এটা অ্যাভেল করতে শেষ যাই, পর্যন্ত। 5-6 গুণ হওয়াই তো মানে ন্যাচারাল, স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক। সেটাই। এবং আশা করছি যে তবে একদমই কাম্য নয়, স্বাভাবিক হলে সেটাই, একদমই কারণ কাম্য নয়। যারা ফসল ফলায় অনেক কষ্ট করে ফলায় এবং সেটা যদি এবং শেষ পর্যন্ত আমাদের ওরা কাছে কিন্তু এসে ওই পৌঁছায়। দামটাও পায় না, যারা ফলান কষ্ট করে তারা কিন্তু সেই দামটা পায় না। আচ্ছা, যাই সেটাই। হোক, আমার মনে হয় এটা নিয়ে মানে এটা অনেক বড় আলোচনার ব্যাপার, এটা নিয়ে এত অল্প 2-1 কথায় হবে না। তাই জন্য আমরা আপাতত একটা বিরতি নিয়ে ফিরছি। যখন ফিরছি তখন ওয়েদার আপডেট নিয়ে ফিরছি, আপনার সাথেই থাকুন। দর্শক, ওয়েলকাম ব্যাক। দেখছেন যমুনা টেলিভিশন এবং সকালে বাংলাদেশ চলছে। এই পর্যায়ে আজমির, টিনা আপনাদের সাথেই রয়েছি। চলে যাবার সময় হলো আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে, সে জানিয়ে দেবে ওয়েদার আপডেট। শুভ সকাল আজমির, শুভ সকাল বলতে হবে তো। কেমন আছো বলো তো? অনেক ভালো আছি এবং আশা করছি তুমিও সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছো। অনেক ভালো আছি, এবং আমার এই সবাইয়ের মধ্যে আমার বাসা থেকে শুরু করে একদম লিংক রুম, এমসিআর, পিসিআর, আমাদের ক্যামেরা ইউনিট, ক্যামেরা স্টোরেজ এবং আমাদের মানে পুরো সকালে বাংলাদেশের টিমের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আর তাই টিনা, তোমাকে বাদ দিচ্ছি না। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। সকালে বাংলাদেশের সবাইকে। তোমাদের দুজনকে একটা গান শোনাতে চাই। ভারতের খুব বাংলা একটা বিখ্যাত ছবি ছিল জ্যোতি, যে ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, এবং একটা গানের লাইন ছিল কিশোর কুমারের কণ্ঠে, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। সত্যি একদম শরীরের জন্য খুব ক্ষতিকর সেই ভয়ঙ্কর তামাকের ধোঁয়া বলো, লঞ্চ, স্টিমার, কারখানা বা গাড়ির ধোঁয়া, কোনো কিছুই আসলে খুব একটা ভালো হয় না, পরিবেশ দূষণ করে এবং আমাদের হার্টের জন্য খুব ক্ষতি। কিন্তু কুয়াশার ধোঁয়া সেটা কিন্তু ভীষণ ভালো, তাই না? সেই ধোঁয়াচ্ছন্ন কুয়াশার ভোর থেকেই ভালোবাসা নিয়ে শুরু করছি ওয়েদার ডিটেলস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আকাশ সারা দেশের আবহাওয়ায় শুষ্ক থাকতে পারে। ইয়েস, আবহাওয়া সারা দেশের আকাশে শুষ্ক থাকবে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যে শহরটিতে, সেটি ছিল কক্সবাজার এবং তা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের গতকালকে সেটা ছিল চুয়াডাঙ্গায় 12.8 ডিগ্রি সেলসিয়াস। এবার চলে যাব আমাদের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টিতে। আমাদের আজকের সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:19 এবং সূর্য অস্ত যাবে 5:11। এই ছিল সূর্যোদয় সূর্যাস্তের হিসাবটা। এবার চলে যাচ্ছি বিভাগীয় শহরগুলোতে। প্রথমেই ঢাকাতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 16.5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ঠান্ডা পড়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে, তার কারণ মর্নিং শোজ দ্য ডে সকালেই ঢাকার তাই বলছিল। এবার চট্টগ্রাম, সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আমাদের পরবর্তী শহর, সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা আমাদের পরবর্তী শহর, সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস, মানে
বেশ ঠান্ডা পড়বে আজকে বরিশালে। সিলেট একদম শেষ শহর আমার হাতে থাকা এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 18.7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা বিভাগীয় শহরগুলোর খবর। আর সেই সাথে বলছি বেশ ঠান্ডা পড়বে এই সপ্তাহটিতে। আমি পুরো উইকটাই দেখছিলাম এবং সেই জন্যই আপনি অবশ্যই মোজাটা খুব কাছে রাখবেন এবং মাফলার, আর মাথায় যেন কুয়াশা না পড়ে খেয়াল রাখবেন, কারণ বেশিরভাগ মানুষেরই অল্প অল্প কুয়াশা মাথায় পড়লে তা থেকে ঠান্ডা হয় এবং ঠান্ডার ডাক্তারের সাথে আবার এই সপ্তাহটা তখন একটু ঘন ঘন দেখা করতে হবে। অনেক কাজের ভিড়ে এই ব্যাপারটা একটু কঠিন। চলে যাচ্ছি আজমির এবং টিনার কাছে। আজমির, টিনা, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। থ্যাংক ইউ রুবি। কিন্তু আমি তো Welcome. মানে শঙ্কায় পড়ে গেলাম আজমির, কারণ ঢাকা বরিশাল 16 ডিগ্রি হবে নাকি, সর্বনাশ। এবং আমার মনে হয় রাজশাহী রংপুর সাবধান 13 এবং 14 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তাই, এবং আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি রুবি তোমাকে সুন্দর করে আমাদেরকে আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং এখন ফুলকপির সাইজ অনেক বড় হয়ে গেছে, কাজেই যারা রুবিয়াপুর মতো করে মানে ফুলকপির ফুলের শুভেচ্ছা দিতে আগ্রহী এবং উৎসাহী, তারা কিন্তু ফুলকপি একটা নিয়ে প্রিয়জনের কাছে গিয়ে বলতে পারেন এই ফুলকপি তোমার জন্য। যাক, একদমই সিনেমার কোনো ডায়লগ দিব না, কিন্তু আমরা চলে যাব এখন আরেকটি আয়োজনে, এবং সেটি হচ্ছে প্রতিদিন আমরা চেষ্টা করি আপনাদের একটা ছবি আপনাদেরকে দেখাতে। আজকেও ব্যতিক্রম হচ্ছে না। অমিতাভ পাল দিনাজপুর থেকে আজকের ছবিটি আমাদেরকে পাঠিয়েছেন। আমি কিছুই বলবো না, ও না বলবে। এক্স্যাক্টলি, মানে আজকে তুমি কিছু বলো না। অমিতাভ পাল ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভাল লেগেছে আমার এই ছবিটা। অসাধারণ অসাধারণ, মানে অস্বাভাবিক সুন্দর একটা ছবি ছিল। মানে এতগুলো ভালো আর কি, কাজেই চমৎকার চমৎকার, keep it মানে up. ফ্যান্টাস্টিক একটা ছবি ছিল। এবং আপনি আরো ভালো ভালো ছবি আমাদেরকে পাঠাবেন, এটাই হচ্ছে কি আমাদের কামনা। আমরা এত অল্পতে আসলে খুব বেশি খুশি হব না, কারণ আপনাকে আমরা চাই। আর বলতে চাই যে যারা আমাদেরকে লিখেছেন সকাল থেকে এবং গত দিনগুলোতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। facebook.com/সকালে বাংলাদেশ আমাদের অ্যাড্রেস। এখানে আপনি যে কোনো কথা শেয়ার করতে পারেন, ছবি পাঠাতে পারেন। আর ছবিটা পাঠানোর জন্য আপনার সদ্য তোলা ছবি পাঠাবেন এডিট ছাড়া এবং কোনো ট্যাগ না পাঠিয়ে সকালের বাংলাদেশের ইনবক্সে। আর যদি এটা আমাদের পছন্দ হয়, এটি পছন্দ হয়ে গেলে প্রতিদিন তো একটা করে ছবি আমরা দেখাচ্ছি, এর সাথে মাস সেরা ছবি বিজয়ী পাবেন আকর্ষণীয় উপহার। সেগুলো আমি বলে দিচ্ছি। তবে আজমির এতক্ষণ ধরে যতগুলো মানে যত কিছু বললো, নিশ্চয়ই আপনারা স্ক্রলটাও ফলো করেছেন, এখানে আমাদের অ্যাড্রেসটা দেখানো হচ্ছিল। আর পুরস্কারের কথা একটুখানি ছোট্ট করে বলে দিই, যেটা হচ্ছে যমুনা টিভির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে থাকছে দুজনের জন্য একই ছবির দুটো টিকিট, এবং সব থেকে আকর্ষণীয় অফারটা মনে হয় থাকছে হোটেল কক্সবাজার, হোটেল সিগালের পক্ষ থেকে দুজনের জন্য 3 দিন 2 রাতের একটা প্যাকেজ। ঠিক তাই, এবং এটার জন্য তাড়াতাড়ি ছবি পাঠিয়ে দিন আমাদেরকে। আর এই মুহূর্তে আমরা একটু জানিয়ে দেবো যারা আমাদেরকে ফেসবুকে নানান রকমের কমেন্টস জানিয়েছেন। এমডি খান, খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগলো আপনার কমেন্টটি পড়ে। আপনি বলেছেন যে প্রতিদিন সকালের বাংলাদেশের জন্য ছবি তুলতে বের হওয়াটা এখন অভ্যাসে পরিণত হয়েছে, এখন একদিন না করতে পারলে ভালো লাগে না। মিস্টার এমডি খান বলেছেন। চমৎকার এমডি খান, থ্যাংক ইউ। আমরা কিন্তু ওনার ছবিও পেয়েছি আগে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছবিও আমরা পেয়েছি, এবং এরকম অভ্যাস যখন হয়েই গেছে আর কি বলবো, বেরোতে থাকেন, ছবি তুলতে থাকেন, পাঠাতে থাকেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একজন কবিকেও খুঁজে পেয়েছি যিনি মনের মাধুর্য মিশিয়ে আমাদেরকে লিখেছেন, এবং তার নাম হচ্ছে আফরোজা দিন। তিনি বলেছেন, গুড মর্নিং বাংলাদেশ। ভোরবেলা দরজা খুলতেই একরাশ আবির রং জড়িয়ে ধরলো, করিডোরে সাদা রং হয়ে আছে আবির রাঙা। এত রং এলো কেমন করে? অবাক হয়ে জানালার বাইরে দৃষ্টি মেলে দিতেই দেখলাম কুয়াশায় ঢাকা আমার এই আজব শহর ঢাকা। বাহ, আপনার কবিতাটা আমার এর জন্য বেশি পছন্দ হয়েছে, কারণ এর মধ্যে অনেক জায়গায় আবিরের রং ছড়িয়েছিল। আবির ব্যক্তিগতভাবে আমার প্রচন্ড পছন্দের, মানে আমার আবির খুবই পছন্দ, এজন্য আমার কবিতাটা আরো বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ, লিখতে থাকেন। এবং আজব শহর ঢাকা, নিশ্চয়ই এই আজবতার মধ্যে অনেক ভালো লাগা ভালোবাসাও মিশে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, জয় রাজ, আপনিও লিখেছেন, আপনি বলেছেন শুভ সকাল ভাইয়া এবং আপু। আচ্ছা, সকালের বাংলাদেশে তো মাস সেরা ছবি বিজয়ী থাকে বা নির্বাচন করা হয়, সেরা কমেন্টার কি নির্বাচন করা যায় না? যাই হোক, সকালে বাংলাদেশের উদ্দেশ্যে একটা কবিতা, এর কিছু লাইন, হাজার দেশের চাইতে মোদের
ভালো মোদের বাংলাদেশ, ফুলে ফলে ভরা এদেশ, রূপের নেই তো শেষ, রাখাল বাজায় বাঁশের বাঁশি, কৃষাণের মাঠে ধান, নদী বহে কলতান, আর হাজার পাখির গান। জিনিসটা সুন্দর, কিন্তু দাঁতগুলো তো খুলে খুলে পড়ে গেল আমার। আমার মনে হয় এটা কিন্তু চমৎকার একটা আইডিয়া, পছন্দ হয়েছে নিশ্চয়ই সকালের বাংলাদেশের টিমের। এটা নিশ্চয়ই ভেবে দেখবে যে আমরা মাসসেরা কমেন্টও যিনি করেছেন এটাও আমরা হয়তো নির্বাচন করতে পারি। ভালো আইডিয়া, ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। এবং আরেকটা কমেন্ট পড়তে চাই, রুমানা রহমান আপনি লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন সকাল মানেই বাবার ডাকে ঘুম ভাঙা, সকাল মানেই বাবার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা, সকাল মানেই বাবার পাশে বসে নাস্তা করা, সকাল মানেই একসাথে সকালের খবর দেখা। এখন যারা লিখে বাবাকে পাশে বসে দেখছে সকালের বাংলাদেশ, বড্ড হিংসে হয়। আমি যখন দেখি পাশে বাবার চেয়ারটা শূন্য, এই শূন্যতা তো আজীবনের। সকল বাবার জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া। খুব ইমোশনাল টাচি একটা কমেন্ট করেছেন আসলে। রুমানাকে এইটুকুনি বলবো, রুমানা আমাদের মানে সেই দর্শকদের একজন যিনি শুরু থেকে আমাদের সাথে আছেন, আলাদা করে কিছু বলবো না। এটা এমন একটা ইস্যু যেখানে আসলে সান্ত্বনা দেওয়ারও কিছু নেই। তবে আমার মনে হয় প্রকৃতির কিছু নিয়ম থাকে রুমানা, যেগুলো সবাইকে মেনে নিতে হয়। আর এই শ্রদ্ধা ভরে স্মরণ করা বাবাটা, বাবার আদর্শ নিয়ে যদি চলতে পারেন, এটা আমার মনে হয় সম্বল করে রাখার মতো। আর বাকি আর কি বলবো, আর আপাতত কিছু মাথায় আসছে না আমার। সেটাই। এবং আমরাও পৃথিবীর সকল বাবাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা এবং বাবাকে মনে করছি। আর যাদের বাবা নেই তাদের বাবাদের জন্য অনেক অনেক বেশি দোয়া আমরা প্রার্থনায় রাখছি বাবাদেরকে। আর আমাদের এখন সময় হয়ে গেল। তোমাকে যে ধাঁধাটি জিজ্ঞাসা করেছিলাম, আজকে সময় নেই, কালকে এটার অবশ্যই যদি মনে করিয়ে দাও, কালকে আচ্ছা, অ্যান্সার হ্যাঁ, দেব। আমি আনসারটা চাই তোমার থেকে। দর্শক একদমই সময় বলছে চলে যেতে হচ্ছে, তবে চলে যাচ্ছি ফিরে আসার জন্য। আগামীকালকে আবারও সেম সময় যমুনা টেলিভিশনে সকালে বাংলাদেশে দেখা হচ্ছে। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন।